নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের গল্প গোপন কেশ কুঠির। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠে এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প গোপন কেশ কুঠির। প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। হ্যাঁ হ্যাঁ, ছেড় ছেড়, টেনে টেনে সব ছিঁড়ে ফেল। মাথায় আর তোর রাখতে হবে না কিছু। বল, কি হয়েছে? বকছো কেন? তোমার মেয়েকে দেখো, সকাল থেকে লক্ষ্য করছি কি একটা কাজ করছে, সেই কাজে মনে হয় ঠিকঠাক হচ্ছে না। বসে বসে মাথার চুল ছিঁড়ছে একটা একটা করে। তাপসী, হ্যাঁ তাপসী, যা স্নান করতে যা যা। হিস, মাথার চুল টেনে ছিঁড়ে ছিঁড়ে সারা ঘর ভরিয়ে ফেলেছিস। তা বলি এত বড় বড় চুল রাখার মানেটা কি? কবে থেকে তো বলছি পার্লার থেকে একটু কেটে আয় না। যা না। তাপসী মায়ের দিকে বিরক্ত চোখে তাকায়। চারিদিকে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাতের মুঠোয় নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে বাথরুমের দিকে। মা বললেন, কেমন অস্বাভাবিক লাগছে না মেয়েটাকে বলো তো? কিচ্ছু অস্বাভাবিক না। তুমি কেন বোঝো না? একটা মাত্র মেয়ে আমাদের। আসলে সেই দিনের ঘটনার পর থেকে ও খুব ভয়ে ভয়ে থাকে, এই ঘরটায় আসতে চায় না। আর তুমি গতকাল রাতে মেয়েকে শাস্তি দেবে বলে এই আবর্জনাযুক্ত ঘরের মধ্যেই ঢুকিয়ে দিলে। সেটা থেকে বাঁচার জন্যই একটা একটা করে তাই বলে মাথার চুল ছিঁড়বে? ভাল লাগে না আমার আর। বল, বলে আবার গালাগালি দিয়ে চলে গেলেন তিলকবাবু। সকাল সকালই ড্রায়ারটা চালিয়ে দিয়েছিস? বলি, কারেন্টের বিল ওঠে না নাকি? মা, সামান্য হেয়ার ড্রায়ার অন করলে বুঝি প্রচুর কারেন্টের বিল ওঠে? তা ওঠে না, টাকা যে দেয় সে জানে। তুমি ওসবের মর্ম কি বুঝবে? আমি আসছি। খেয়ে যা। না, খিদে নেই। ওই তো, মা হয়ে মেয়েকে একটু শাসন করতে পারি না। কতদিন ধরে বলছি চুলটা একটু কেটে ছোট করে আয়, ছোট করে আয়। কথা কানে যায় না। প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু করিস আর আধ ঘন্টা ধরে ড্রায়ারটাকে চালিয়ে রাখিস। ঘন কালো চুল তোর মাথায়। বলি, শুকোতে বুঝি সময় লাগে না? বাইরে সোনালি রোদ উঠেছে কি করতে? যখন এই ড্রায়ার ছিল না তখন বুঝি মা মাসিরা চুল শুকোতো না? যত সব। দাও দেখি বাজারের ব্যাগটা দাও। জিনিসপত্রের দর দিন দিন বেড়েই চলেছে। মধ্যবিত্তরা বেঁচে থাকবে কি করে সেই নিয়ে কারো চিন্তা আছে নাকি? সত্যি, সামান্য একটু হেয়ার ড্রায়ার অন করি বলে প্রত্যেক দিন সকালে এক গাদা কথা শুনতে হয়। মা, তুমি তো জানো আমার মাথার চুল আমার কত প্রিয়। আজ থেকে সেই কত ছোট্টবেলা থেকে আমি চুল রাখছি। সবই বুঝি রে মা। তোর বাবারও তো বয়স হয়েছে, সেটাও একটু বোঝ। তুই পার্লারে যাচ্ছিস কখন? আজ আর পার্লারে যাব না। কেন না যাবে না? কি আছে? বাবা বাইরে বেরিয়ে যেতে যেতেও চিৎকার করে উঠলেন তাপসীর বিরুদ্ধে। বাবা তিলকবাবু। এই, চুপচাপ যাবি। ওইখানে যাবি, ফেরার পথে ওই রনির বাড়ি থেকে দেখা করে আসবি। কেন? ওর বাবা আমার কাছে টাকা ধার নিয়েছিল, আজও শোধ করেনি। তুই গিয়ে টাকাটা চেয়ে নিয়ে আসবি। বাবা, তুমি তো জানো রনির বাবার দৃষ্টি চাহনি খুব একটা ভালো নয়। আমি ওইসব কিছু শুনতে চাই না। আমার টাকা নিয়ে কথা। মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, খাইয়ে খাইয়েই তো অর্ধেক সম্পত্তি পুড়িয়ে গেল আমার। এরপরে মাথায় আবার বিয়ের বোঝা। আর ভালো লাগে না। খেয়ে যা। মা সুধা দেবী ভেতর থেকে ডাকলেন। তাপসী চোখের কোণায় জলটা মুছে নিল। মাথার বড় বড় চুলগুলোকে
খোপা আকারে আকৃতি দিয়ে আকড়া ক্লিপ দিয়ে সেটাকে শক্তপোক্ত করে পরনের ধূসর রঙের আর তার মধ্যে ছোট্ট ছোট্ট কালো ফুল বসানো চুড়িদারটা গায়ে জড়িয়ে ওড়নাটা বুকের ওপর পিন করে নিল সে। ঘাড়ে ব্যাগটা নিয়ে চলে গেল রান্নাঘরে। দোতলার ছোট্ট বাড়িটা, ঘর বলতে মাত্র 4টে। ঠাকুর ঘর, রাধা গোবিন্দজি একাই একটায় বসে রয়েছেন, আর বাদবাকি 3টে ঘরে ওরা থাকে। তার মধ্যে একটি ঘর আজন্মকাল খোলা হয় না। ঠাকুমার মৃত্যুর পর থেকে ওই ঘর বন্ধ। ঠাকুমার মরণটা খুব অস্বাভাবিক হয়েছিল। এই তাপসীর মতোই মাথায় বড় বড় চুলের গোছা ছিল ওনার। অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। হাতের কাছে কিছু না পেয়ে মাথার সিলিং ফ্যানের সঙ্গে চুল জড়িয়ে যে কি করে মানুষ আত্মহত্যা করতে পারে, ঠাকুমাকে না দেখলে সেটা কোনোদিন বুঝতে পারত না তাপসী। তখন তাপসীর বয়স 8 কি 9 বছর। সেই থেকেই তার মাথার চুলের সাধনা। মাঝে মধ্যে তো বাবা মা দুইজনেই ভয় পান, ভাবেন ঠাকুমার ভূত ভর করেছে, না হলে এত শিগগিরই বৃদ্ধি কি করে সম্ভব। বস, খেয়ে নে। কি দিয়ে খাবো মা? কি আর, এই তো ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে যা। গরম গরম একটা অমলেট করে দাও না। ডিমের দাম সম্পর্কে কোনো আইডিয়া আছে? তুমি এখনো বাজারে যাওনি? আরে না, ছাতাটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। বেয়াক্কেলে বৃষ্টি যখন তখন শুরু হয়। মা, বাবা সবসময় আমাকে এমন কেন করে? সবটাই মধ্যবিত্তদের সংসারের ভার, বুঝলি রে মা। বাড়িটা রং করা হয় না আজ প্রায় 32 বছর হতে আসলো। সেই বিয়ের সময় ঝাঁ চকচকে রঙের বাড়িতে ঢুকেছিলাম। সেই ঢোকাই ঢোকা। কতদিন ধরে সেভিংসের টাকা গুছিয়ে তোর বাবা ভাবছে ঘরটা রং করবে, কিন্তু টাকা খরচ হয়েই যাচ্ছে। তাছাড়া সংসারে প্রত্যেক মাসেই খরচ বাড়ছে। কি করে? 3টে প্রাণী তো খাই। সপ্তাহে 2 দিন মাছ খাই, 1 দিন ডিম খাই, বাকি সব দিনটাই তো নিরামিষ। ওই নিরামিষ টানতেই আমার পদের বাঁশ বেরিয়ে যায়। এবার চুপ করো, অনেক বলেছো সকাল থেকে। এই আসি, কি খাবি বল? তোমার যা ইচ্ছে। বাবার সঙ্গে মেয়ের বনিবন্তা খুব একটা হয় না। না, তিলক বাবু যে মেয়েকে ভালোবাসেন না তা কিন্তু নয়। ইচ্ছে করে পৃথিবীর সমস্ত সুখ মেয়ের চরণে ঢেলে দিতে, কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল তিলক বাবু পেরে ওঠেন না। বাপ মায়ের সেই পুরনো ব্যবসাটা এখনো তিনি সামলান। তবে এখনকার দিনে ছাপাখানা খুব একটা বেশি রমরমায় চলে না, তাও যদি সেটা হয় পুরনো মেশিনে। নতুন মেশিন কিনবে কোথা থেকে? সে টাকা কোথায়? ওনার সেইখানেই মাঝে মধ্যে বই প্রকাশিত হয়, আর যখনই প্রকাশিত হয় তখনই মোটা অঙ্কের টাকা অর্জন করেন তিনি। সাইডে ব্যবসা বলতে রেখেছেন কিছু, তবে সে খুব একটা চলে না। হোলসেলের ব্যবসা করেন, মুদিখানা দোকানে পাইকারি দেন অনেক কিছু, কিন্তু বয়সের ভারে সাইকেল টানতে টানতে ওইসব আর পেরে ওঠেন না তিনি। মাঝে মধ্যেই খিটখিটে হয়ে পড়েন। ওনার বাবার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ ফুরিয়ে আস্তে আস্তে প্রায় তলানিতে ঠেকেছে। একটা নির্দিষ্ট অঙ্কের টাকা প্রত্যেক মাসে সঞ্চয় করা ওনার অভ্যেস। সেইটা দিয়ে ওনার জীবনের শখ পূরণ করার তাগিদে এখন সেইটাও ফুরিয়ে যাওয়ার পথে। কোনো রকম নাকে মুখে 2টো গুজে তাপসী উঠে পড়ে। কিরে, পুরো খেলি না? না মা, আর গলা দিয়ে নামবে না। তোর বাবা থাকলে জানি তো, তুমি তো ম্যানেজ করে নাও। প্রত্যেক দিনই চোখের জল নিয়ে বাড়ির বাইরে বেরোয় তাপসী। কিছু দূর আসার পরই অনি ওর জন্য বাইকে করে অপেক্ষা করে। কি ব্যাপার, দেরি করলে? আর বলো না, রোজকারের অশান্তি। আর হবে না, চাকরিটা পেয়ে গেলে এই তোমাকে চুপ করে বিয়ে করে নিয়ে পালিয়ে যাব। গত 5 বছর ধরে এক কথা শুনছি। 25টা বছর বয়স হলো আমার। এরপরে কোন দিন শুনবো বাবা কারো না কারোর সঙ্গে আমার ভাগ্য জড়িয়ে দিয়েছে। বললেই হলো। চুপ করো তুমি। বললেই হলো মানে? চেঁচিও না, পাড়ার লোকে শুনলে বাবার কানে লাগিয়ে দেবে। তখন আর তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করা তো দূরের কথা, রাতের বেলা ফোনে যেটুকু কথা হয় ওইটুকুও পারবো না। তুমি বুঝি পার্লার থেকে ভালো ইনকাম করো না? কি যে বলো, 3000 টাকা পাই। আমার যাতায়াতের খরচেই লেগে যায়। টিফিন খরচ আছে না বুঝি, আর মায়ের ওষুধ খরচটা আমি চালাই। মাঝে মধ্যে যদি টাকা বাঁচায় তাহলে গ্যাসটা কিনি। এই তো, এর বেশি তো না। উফ,
তা বলি, ওখানে কি আউটভাবে কোনো ইনকাম করা যায় না? খেপেছো? স্নো পাউডার ক্রিম, ওখানে কত রকমের প্রোডাক্ট থাকে, ইচ্ছে করলেই ঝাড়া যায়। কিন্তু আমি ভাই আমার কাজে অটল, আমি সৎ। তুমি সততার পথ অবলম্বন করবে, এই তো? থামিয়ে দিয়ে মুখের সামনে হাত রেখে কথাটা নিজেই বলে দেয় অনি। অনেক হয়েছে, ওঠো ওঠো, পৌঁছে দিই। কথা না বাড়িয়ে তাপসী উঠে বসে অনিরুদ্ধর বাইকে। পার্লারটা ওর বাড়ি থেকে 15 মিনিটের পথ। হাঁটা পথে গেলে তাও প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে। অনিরুদ্ধ ওকে ছেড়ে দিয়ে তারপরে চলে যাবে সোজা কলেজে। ছেলেটা এখনো পড়াশোনা করছে, MBA লাস্ট ইয়ার। এইটা হলেই হয়ে যায়। তাপসী গ্র্যাজুয়েশনের পরই পড়াশোনা ছেড়ে দিয়েছিল। মাঝখানে প্রায় 1.5 থেকে 2 বছর মতো অনিরুদ্ধও পড়াশোনার লাইনে আসতে পারেনি। কী সব কাজের ব্যাপারে BBA কমপ্লিট করেই ফেলে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাপসীর অনেক আকুতি মিনতির পর এই পড়াশোনা তার। শোনো, ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করবে, তারপরে সরকারি একটা চাকরি। বললেই হলো মো আনাকি? চেষ্টা তো করো, না পারলে 2 চোখ যেদিকে যায় সেই দিকেই না হয়। শোনো শোনো, তুমি ওই পার্লার থেকেই আউট ইনকামের ব্যবস্থা করো, বুঝলে? কি ব্যবস্থা করব? তখন থেকে কি যে বলছো। রাস্তা দিয়ে যেতে যেতেই একটা পরচুলার দোকানে নজর পড়ে ওদের। আরে ম্যাডাম এখানে কি করছে? ম্যাডাম মানে? ওই দেখো, ইনিই তো আমাকে পার্লারে কাজ শিখিয়েছে। যে পার্লারে আমি কাজ করি উনি ম্যাডাম। ও, দেখি। বাইকটা থামিয়ে দেয় অনি। তাপসীকে জিজ্ঞেস করে, দোকানে তো অনেক লোক, কোনটা? আরে ওই দেখো, সাদা রঙের চুড়িদার পরা। ও বাবা, এ তো বুড়ো মানুষ। হলে কি হবে, আমার মতো মাথার বড় বড় চুল, শরীরের তৈলাক্ত চামড়া, হেভি গ্ল্যামার। সে তো হবেই, বোধহয় বিয়ে থাকা করেনি। না না, স্বামী ছিল, সন্তান বোধহয় আছে, ওনার কাছে থাকে না। ম্যাডাম খুব ভারভার্তি ভাব নিয়ে থাকেন তো, তাই সব সময় প্রাণ খুলে সব কথা জিজ্ঞেস করা যায় না। মাঝে মাঝে জিজ্ঞেস করতে হয়। তুমি ছাড়ো তো, পৌঁছে দাও। না, জিজ্ঞেস করবে না। তোমার ম্যাডাম এই পরচুলার দোকানে কি করছে? বোধহয় উইক কিনতে এসেছে। পার্লারে হামেশাই লোক আসছে এরকম। এক একটা উইকের দাম কত পড়ে? সে মনে হয় চুলের পারপাসের উপর বেস করে হয়, অনেক দাম পড়ে। 25,000 50,000 পর্যন্ত দাম পড়ে এক একটা উইকের। বলো কি? হ্যাঁ, এই নায়িকারা যে মাথায় এক এক সময় এক এক রকম চুলের আকার ধারণ করে, কোনো সময় বড়, কোনো সময় ছোট। তুমি কি মনে করছো এক চান্সে ওদের চুলে অত পরিবর্তন হয়? সবই এই পরচুলা, বুঝলে পাগল? অনিরুদ্ধ আবার গাড়ি স্টার্ট করে। পার্লারে থামিয়ে দিয়ে দেখতে পায় তাপসী। হো বাবা, বন্ধ। আমি ম্যাডামের আগে চলে এসেছি। আমি তাহলে আসি। সাবধানে। শোনো, মন দিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কি বলে বেরিয়েছো? কি বলে? পরীক্ষা, তাই? ঠিক আছে, সাবধানে যেও। অনিরুদ্ধ বাইকটা নিয়ে বেরিয়ে যায়। তাপসী খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। এই পরচুলার দোকানটা এই পার্লার থেকে খুব একটা দূরে নয়। তাপসী ভাবে একটু হেঁটে গিয়ে লক্ষ্য করবে, কিন্তু হঠাৎ করে চোখটা আটকে যায় পার্লারের ভেতরে দরজা আটকানো ওই কাঁচের জানলার মধ্যে। কেমন একটা দাগ মনে হচ্ছে। 2 দিন আগেও যখন পার্লারে এসেছিল তখনও তো পরিষ্কার করেই এসেছিল। তাহলে কি লোকটা গতকালকে আসেনি? গতকাল তাপসীর পার্লারে আসা হয়নি, শরীরটা একটু অসুস্থ ছিল, তাই একদিন না এলেই বাবা কথা শোনায়, সেখানে পুরোপুরি কামাই। চলে এসছো? হঠাৎ পেছন থেকে রেবাদি ডাকে, পার্লারের হেড যিনি। হ্যাঁ দিদি। কখন এসছো? এই তো মিনিট 5 হলো। বাহ, তুমি আমার সব থেকে ভালো কর্মচারী। নিজের সময় সম্পর্কে যথেষ্ট বেশি যত্নবান তুমি। আমি দরজা খুলছি, তুমি এসো। দিদি, গতকালকে বুঝি কেউ আসেনি? না না, তুমি আসোনি বলে আমি একাই খুলেছিলাম। 2-1টা কাস্টমার এসেছিল, তাছাড়া গতকালকে খুব বৃষ্টি হলো না, তাই তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। কাঁচের মধ্যে কেমন যেন লাল লাল কি লেগে রয়েছে। ও দেখি। ছুটতে গেলেন রেবা, নিজের ওড়না দিয়েই মুছতে শুরু করলেন কাঁচ। ও দিদি, ও কি করছো? ওড়না নোংরা হয়ে যাবে তো। আরে না না, কিচ্ছু হবে না। স্প্রেটা কোথায়? স্প্রে বোতল দিয়ে ঝকঝকে তকতকে করে ফেললেন পার্লারের 5খানা কাঁচ। আয়না, 5টা সিট রয়েছে এখানে পরপর। সামনে অসংখ্য জিনিসপত্র, প্রসাধনী। ভেতরে গুপ্ত একটা ঘর আছে, যেখানে কর্মচারীরা যখন কাজকর্ম করে তখন রেবা ওখানে গিয়ে বসে থাকে।
কোনো কোনো সময় কর্মচারীরাও যায় টয়লেট যাবার প্রয়োজন হলে। রেবার ঘর এই পার্লারের ওপর দিকটায়। পার্লারটা মোট 3 তলা। 2 তলায় ঘর রয়েছে, সেখানে ভাড়া দেওয়া রয়েছে দোকানের জন্য। 3 তলায় রেবা থাকে। নিচে রেবার পার্লার, আর ওপরে রয়েছে জামা কাপড়ের দোকান। মানে একদম জামা কাপড়টা কিনে এখান থেকে সেজে গুজে যাওয়ার মতো। রেবার দোকানের সামনে কদিন হলো মলি মাসি বসছে ফুল নিয়ে। যদিও রেবা কিছু বলে না, সবার সঙ্গেই সুন্দর ব্যবহার করে, হাসি খুশি মহিলা। নাও, পরিষ্কার হয়ে গিয়েছে, এবার তুমি পোশাকটা পরে নাও, আমি ভেতর থেকে আসছি। বলছি রেবাদি, একটা কথা জিজ্ঞেস করবো? আরে করো না। ওই উইগের দোকানে তোমায় দেখলাম। ও, দেখেছো? হ্যাঁ, এই দেখো। ব্যাগ থেকে বের করে নিয়ে আসলেন বেশ কয়েকটা উইগ। বললেন, অরিজিনাল না? একদম। এই কার্লি হেয়ারটা তো দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে যেন কোনো মানুষের মাথা থেকে চুল সমেত উঠে নেওয়া হয়েছে কিছু। সঙ্গে সঙ্গে রেবার মুখটা কেমন যেন হয়ে গেল। কি বললে? না মানে এত সুন্দর নিখুঁত কাজ করে কারিগররা, আসলে ওই নায়িকারা পরে না, আমরা তো ধরতেই পারি না কোনটা আসল চুল আর কোনটা নকল। তোমার যেটা কাজ সেটা করো, বেশি উৎসাহ না দেখানোটাই ভালো। রেবা কখনোই তাপসীর সঙ্গে রুক্ষ আচরণ করে না। আজ হঠাৎ কি হলো এমন কথা বলায় তাপসী বলল, আমি বুঝতে পারিনি রেবাদি, ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমার মাইনেটা বাড়াবো ভাবছি। গত 5 বছর ধরে তুমি এখানে কাজ করছো, 5,000 টাকা করে দিই নাকি? 5,000? খুব ভালো হয়। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। তাপসী তখনও বুঝতে পারে না। নিজের মুখ বন্ধ রাখার জন্যই রেবা তাকে 2,000 টাকা এক্সট্রা দেবে বলে জানিয়েছে। একে একে পার্লারে আরো কর্মচারী আসতে শুরু করে। নিজের চুড়িদারটা ছেড়ে পার্লারের পোশাকটা পরে নেয় সে, লাল আর কালো দিয়ে মেশানো। সেখানে পার্লারের নামটা খোদাই করা। মাথার চুলগুলোকে আঁটোসাঁটো করে বেঁধে রাখাই এখানকার নিয়ম। হাতে গ্লাভস পরে কাজ করতে হয়। একজন ক্লায়েন্ট আসেন বোধহয় ব্যাগের মধ্যে টাকার ঝুড়ি নিয়ে। আসে হয়তো আইব্রো করতে, কিন্তু এসে সব কিছু করে যায়, এমনকি বডি ম্যাসাজটা পর্যন্ত বাদ রাখে না। রেবাদিকে জানিয়েছে সমস্ত কর্মচারীরা, একটা বডি ম্যাসাজের ঘর করো দিদি, এইভাবে ওপেনলি হয় না। ওপেনলি মানে বডি ম্যাসাজ মানে তুমি বোঝো না নাকি? মেয়ে ছেলেরাও তো এখন ওই বিছানার মধ্যে শুয়ে থাকবে আর তেল দিয়ে মালিশ হবে। তোরাও পারিস না গো দিদি, ঠিকই বলছি। তাপসী বল না। হ্যাঁ, ঠিকই বলেছে। এমন তো অনেক দেখাও যায় ইন্টারনেটে, বিদেশে তো। পুলিশ এসে আমায় ধরে নিয়ে যাবে। যেমন আছে তেমন চলুক। কোনো সময় যদি প্রয়োজন বোধ করি অবশ্যই করব। তাহলে আমাদেরকে? আরে বাবা, তোদেরকেই তো রাখবো, আশ্বাস দিয়েছিল রেবা। কিরে কাজল, দেরি করলি? আর দেরি? কালকের ঘটনা শুনিসনি? কি হয়েছে? ও বাবা, তুই জানিস না? না তো। 3 দিন, এই 3 দিন ধরে একই ঘটনা ঘটছে। কি হয়েছে? আরে আনন্দ মেলা হচ্ছে তো চৌরাস্তার মোড়ের মাঠে, তুই জানিস তো? হ্যাঁ, ওখানে কালকেও একটা মেয়ে মারা গেছে। কি করে? মাথার খুলি উপড়ে গিয়ে। সে আবার কি করে সম্ভব? সেটা তো আমি জানি না রে ভাই, তবে রক্তারক্তি কেস হয়ে গিয়েছে। পুলিশ তো রাস্তা ঘিরে রেখে দিয়েছে, চট করে আসা যাচ্ছে না। তোর বাড়ি তো ওই দিকে, তাই তুই সহজে আসতে পারলি। রেবাদি জানে না? রেবাদি তো জানার কথা, কারণ পার্লার বন্ধ করেছি আমরা প্রায় রাত 8:30টায়। তার আগেই তো ঘটনাটা ঘটেছে। কিন্তু রেবাদি যে বললো কালকে নাকি তোরা কেউ আসিসনি। কি হচ্ছে এখানে? কথাটা হয়তো কাজলের কানে যায়নি। তার আগেই রেবা এসে হাজির হয়ে যায়। পার্লারে এত বেশি কথা কেন হচ্ছে? কাস্টমারদের সঙ্গে হেসে গেলে ব্যবহার করতে হবে, কিন্তু মুখ গোমরা রাখলে চলবে না। বলতে বলতে সুন্দরী একজন কাস্টমার আসেন। মাথার চুলগুলো কোকড়ানো, ছাড়া, গায়ের রংটা চাপা, পরনে নীল রঙের জিন্সের প্যান্ট আর সাদা রঙের টপ, ছিমছাম গরম। বলুন ম্যাডাম, কি করবেন? আমি না আইব্রোটা করব, আর একটু ফেসিয়াল করব। বসুন। কাজল, তুই কাস্টমারটাকে নে। খুব ইচ্ছা ছিল তাপসীর ও করবে, কিন্তু ওকে করতে দিল না রেবা। এরপরে আরো কয়েকজন এলো। কাজলের সঙ্গে সঙ্গে রেণুকা, সোনা সকলেই এসেছে। এখানে যারা কাজ করে তারা প্রত্যেকেই মেয়ে মানুষ, বেটা ছেলে নট অ্যালাউ। আর পার্লারে তো মেয়েরাই আসে।
রেবাদি বলল, আমি একটু ঘর হয়ে আসি, বুঝলি। ঘর হয়ে কেন জিজ্ঞেস করে তাপসী। আরে আমার রান্না বান্না করতে হবে তো, খাবো না। ও আচ্ছা ঠিক আছে। কাস্টমাররা বেরিয়ে যাওয়ার পর কাজল বলে, জানিস রেবাদিকে লক্ষ্য করছিস? কি রে, কিরকম সুন্দর হচ্ছে না দিন দিন। সে তো বুঝলাম, কিন্তু আমি ভাবছি পরপর 3টে এই মার্ডার হওয়ার কথা। এই মেয়েগুলোর বাড়ির লোক এসে বডি আইডেন্টিফাই করে নিয়ে গেছে। সে আমি জানি না, তবে এটুকু শুনেছি কালকে যেই মেয়েটা মারা গিয়েছে সেই মেয়েটা নাকি আমাদের পার্লারে এসেছিল। কবে? তাও ধরে নে দিন-7 আগে। ও মা, তাহলে তো আমাদের সিসিটিভি ফুটেজ কাজ করে না। কালকেই বলেছে রেবাদি, লোক এনে ঠিক করাতে হবে। কেমন হচ্ছে বলতে ব্যাপারটা? কেমন আবার কি আছে? পেছন থেকে বলে ওঠে সোনা, আমাদের কাজ করার কথা, কাজ করব, অত বাড়াবাড়ির কি আছে রে? না না সোনাদি, একটা কথা বলো, কেমন লাগছে না বিষয়টা? মেয়েটা আমাদের পার্লারে এলো আর মারা গেল। আরে তার এর মধ্যে আবার তুই কি মিল খুঁজে পাচ্ছিস? হতে পারে না। এই ধর, আমি আজকে তোদের সঙ্গে পার্লারে কাজ করছি, আমি ধর ঘুরতে বেরোলাম বা কোথাও গেলাম, আমার বুঝি অ্যাক্সিডেন্টলি কিছু হতে পারে না? বালাই ষাট, অমন কথা কেন বলছো? হয়েছে, এবার কাজে মন দে, না হলে রেবাদি এসে চুলের মুঠি ধরে আমাদের সব কটাকে একেবারে নাক্কা ঝাক্কা করে দিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, যা বলেছ, বলে তাপসী এবং বাদবাকি কর্মচারীরা নিজের কাজে মন দেয়। বেশ কিছুক্ষণ পর নেমে আসে রেবা, আর রেবা নেমে আসার পরপরই খুলুন দরজাটা। হে কি, পুলিশ? পুলিশ কেন আমার এখানে? আসুন ইন্সপেক্টর সাহেব, আসুন। আপনাদের মধ্যে রেবা মিত্রকে? আমি। কেন স্যার? আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন স্যার? আমি কি করেছি? দেখুন, আপনি কিচ্ছু করেননি, আমি তো বলিনি আপনি কিছু করেছেন। আসলে কদিন আগে যে মেয়েটা মারা গেছে গতকাল, বুঝলেন, তা সেই মেয়েটার এখানকার স্থানীয় লোকেরা বলছে মেয়েটা মেলায় যাওয়ার কিছুক্ষণ আগে আপনার পার্লারে এসেছিল, তারপরে মেলায় গেছে। আমরা এইটুকু জানতে চাইছি যে ও যখন এখানে এসেছিল তখন ওর সঙ্গে কোনো সঙ্গী আছে কিনা। এটা আপনাকে তো আমাদের সঙ্গে তার জন্য থানায় যেতে হবে, সেখানে গিয়ে লিখিত দিতে হবে। আপনি মেয়েটাকে চেনেন কিনা? কি বলছেন স্যার, আমি কাউকে চিনি না। পার্লারে কি আর আমার চেনা পরিচিত লোক সবসময় সচরাচর আসে? আর এলে তো তার তোষামত্তা আমি সেরকম করেই করি। তাছাড়া কি বল সোনা? হ্যাঁ স্যার, আমরা তো মেয়েটাকে চিনিই না। ও আসলো হেয়ার কাটিং করতে, মাথায় বিরাট বড় বড় চুল, জানেন তো স্যার? কি বলছেন? ওর মাথার খুলিটাই পাওয়া যাচ্ছে না, আর চোখ মুখের বিধ্বস্ত অবস্থা। বাড়ির লোক তো ওকে দেখতে গিয়ে প্রায় অজ্ঞান মতো হওয়ার হাল। আপনি বলতে চাইছেন স্যার মাথার চুলটা মিসিং? আপনি কি করে জানলেন? না মানে আপনার কথাতেই তো বোঝা যাচ্ছে স্যার। পেছন থেকে বলে ওঠে তাপসী। এখানে আমার ম্যাডামের কি দোষ? রেবা বেশ কটা দৃষ্টিতে তাপসীর চোখের দিকে তাকায়। তাপসী চোখ ঘুরিয়ে বলে, স্যার কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? আপনারা প্রত্যেকে আমার সঙ্গে একটু থানায় আসুন প্লিজ, এখানে বসে কথা হবে না। রেবা অনিচ্ছাকৃতই পার্লার বন্ধ করে দেয়। তাপসী বাড়িতে ফোন করে বলতেই মায়ের তো অবস্থা টাইট। তুই আবার কি করলি? আমি কিছু করিনি মা, জাস্ট ফর্মালিটি পূরণের জন্য নিয়ে যাচ্ছে, ছেড়ে দেবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আনন্দমেলায় এই তো চৌরাস্তার মোড়ে মাঠে হয় না, ওখানে একটা মেয়ে গতকাল মারা গেছে। ওকে নাকি খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জানো মা, ওর মাথার খুলি নাকি নেই। কি বলছিস? হ্যাঁ, মাথার খুলি নেই, তবুও মানে চোখ মুখ কান আছে, ওপর স্তরটা হাওয়া। কেমন বিভৎস না বলো? তাপসী কথাগুলো এমন করে ওর মার সঙ্গে বলছে যেন কোনো ব্যাপারই না, একটা নর্মাল ব্যাপার। লক্ষ্য করে রেবা, আজকে থেকে না, তাপসীকে ও লক্ষ্য করছে গত 5 বছর ধরে। মেয়েটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে, যেটা চট করে সকলে ধরতে পারে না। থানায় আসার পর পুলিশের জিজ্ঞাসাবাদে রেবা স্পষ্ট বলে, দেখুন স্যার, আমি চিনি না, আমি ওই নামে কাউকেই চিনি না। মেয়েটা রানী না রিনা না টিনা না মিনা কিচ্ছু জানি না। এসেছে, চুলটা কেটে দিয়েছি, আর বোধহয় ফেসিয়াল করিয়েছিল। কি রে সোনা? হ্যাঁ ফেসিয়াল করিয়েছিল।
তাপসী তুই? আমি তো কালকে আসিনি। হো, তুই তো আসিসনি, তাই তো? হ্যাঁ স্যার, ও আসেনি, ওকে আপনি ছেড়ে দেন। জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ ছেড়ে দেয় ওদের প্রত্যেককে। ওই দিনটা আর পার্লারে কাজ করা হয় না। রেবা বলে, বিশ্রী একটা ব্যাপার। ভালোই হলো, মেয়েটা সম্পর্কে যতটুকু ইনফরমেশন দেবার দিয়ে দিয়েছি, এবার দেখা যাক কি করা যায়। বলছি রেবাদি, তুমি অনেকগুলো উইক কিনে নিয়ে এসেছো না? ওদেরকে দেখিয়েছো? ওদেরকে দেখানোর কি আছে, এটা তো আমার ব্যবসার কাজে লাগে। তাই আবার উইক কিনেছো? তুমি তো 7 দিন আগে উইক কিনে আনলে। রেবা চোখ মুখটা ঘোরায়। তাপসী বলে, আচ্ছা রেবাদি, এখানে যারা চুল কাটে তাদের চুলগুলো বুঝি তুমি অনেক টাকায় বিক্রি করো? এই, তুই তোর কাজ নেই থাক মেয়ে, আমার ব্যক্তিগত জীবনে তোকে ইন্টারফেয়ার করতে হবে না। প্রত্যেকেই চুপ হয়ে যায়। সন্ধেবেলা তাপসী অনেকে ফোন করে জানতে পারে অনিরুদ্ধ আজ তাকে নিয়ে যেতে পারবে না, একাই ফিরতে হবে। হেঁটে হেঁটে তাপসী রাস্তার মোড় ধরে। বাবাকে ফোন করে লাভ নেই, উনি নিয়ে যাবেন না, বরং বলবেন নিজে হেঁটে এসো, খেয়ে খেয়ে তো মোটা হচ্ছ, তার থেকে বরং একা যাওয়াটাই সই। চৌরাস্তার মোড়ে ওই মাঠটা যেখানে মেলা বসেছিল, সেইখানে আজ শুনশান পরিবেশ। পুলিশ পুরো জায়গাটাকেই বন্ধ করে দিয়ে গিয়েছে। মেয়েটার বাবা মা লাশ দেখতে এসে ওইখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। চোখ মুখ নাক ওইটুকুই চেনা পরিচিতি, বাদবাকি সম্পূর্ণ অংশটুকুকে কে যেন বেশ কোমল কোনো সূক্ষ্ম ছুরির দ্বারা মাথার ওপর থেকে ছিঁড়ে নিয়েছে। তারপর ছুঁড়ে ফেলে দিয়ে গেছে লাশটাকে মেলার ঠিক অন্ধকার পেছন দিকের অংশটায়। ব্যাগ, পার্স, আরও অন্যান্য মোবাইল, যা যা দামি কিছু ছিল, এমনকি মেয়েটার গলার সোনার চেন, কানের দুল, কিচ্ছু নেয়নি আততায়ী। নিয়েছে কেবলমাত্র মাথার ওপরের অংশটা, অর্থাৎ যেই স্তরে চুল থাকে। চোখের সামনে বিভৎস দৃশ্যটা কেমন যেন বারবার ভেসে ওঠে তাপসীর। ঠিক সেই সময়, এই তো সুন্দরী, চললে কোথায়? পাড়ার ছেলে বিনয়, বড্ড বেশি পেছনে লাগে ওর। বয়সটা তো কালে কালে কম হলো না, 25 পার করলে। ঘরে কবে আসবে আমার? তাপসীর ভিতরে ভিতরে ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে ছেলেটিকে ধরে 2 ঘা দিয়ে দিতে, কিন্তু রাস্তাটা ফাঁকা তো, তাই চট করে আর ওর গায়ে হাত দেওয়ার সাহস পায় না। তাপসী চুপচাপ হাঁটে, কিন্তু বিনয় ওকে ফলো করে। সাইকেলটা এক বটগাছের তলায় রেখে পেছন পেছন আসে। এই তাপসী শোন না, দেখ তোকে আমি কবে থেকে ভালোবাসি, তুই কেন আমার কথা শুনিস না? তাপসী, তাপসী। হাত ছানি দিয়ে তাপসীর চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান মারে বিনয়। তাপসীর মস্ত বড় চুলের গোছা সঙ্গে সঙ্গে খুলে যায়। বিনয় বলে, আহ, মা কালীর মতো চুল বানিয়েছিস মায়েরি, দারুণ, কি সুন্দর গন্ধ। ছাড় আমায়, ছেড়ে দে, বলে তাপসী। এই চল না আমার সঙ্গে, চল না। কোথায় যাব? আমাকে একটা সুখ দিবি, চল। ছাড়, বাঁচাও, বাঁচাও। ও সোনামণি আমার, ফিল্ম দেখছি, বাঁচাও, বাঁচাও। এই শোন, যেই পার্লারে কাজ করিস, ওই পার্লারের মহিলাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। জানিস কালকে একটা মেয়ে মার্ডার হয়েছে, পুরো মার্ডারই বলা হচ্ছে। ওইখান থেকে বেরিয়ে এসেই নাকি মার্ডার হয়েছে। তা কি জন্য খুন করলো বলতো? কিছু তো বুঝতে পারছি না। ছাড়, আমায় ছেড়ে দে। তুই না বললে কিন্তু আমি তোকে ছাড়বো না। দেখ বিনয়, আমি কিন্তু পুলিশকে সব বলে দেবো। আমি বলে দেবো তুই আমাকে কি করেছি, তোর চুল ছুঁয়েছি। আরে বাল, হাতে কিছু যায় আসে না, বুঝলি? তাপসীর চোখ দুটো জ্বলে ওঠে রাগে। ও বাবা, তুই দেখি এবার ফোঁস করতেও জানিস। দেখ বিনয়, আমায় ছেড়ে দে, আমার চুলে কিন্তু ভীষণ লাগছে। ছাড়, ছাড় বলছি। বিনয় কোনো কথা শোনে না, তাপসীকে এদিক ওদিক নাড়াতে থাকে। আর তার গুঁতোতেই তাপসীর বুকের ওড়নাটা বেশ খানিকটা সরে যায়, হাত থেকে ব্যাগ পড়ে যায়। তাপসী ভয় পেয়ে যায়, দৌড় ছুট লাগাতে শুরু করে সে। বিনয় মজা পেয়ে গিয়েছে, সেও হিংস্র পশুর মতো তাপসীর পেছনে দৌড়াতে দৌড়াতে চৌরাস্তার মোড়ের একদম শেষ গলিতে এসে দাঁড়িয়ে পড়ে। তাপসী, হায় তাপসী, তাপসী। তাপসীকে আর খুঁজে পায় না। মোড়ের মাথায় একটা পোড়ো বাড়ি আছে, সেইখানেই নির্জন ঘন জায়গায় চুপচাপ ঘাপটি মেরে তাপসী দাঁড়িয়ে থাকে। কিন্তু ওর মাথার বড় চুল, বিনয় দেখে ফেলে সেটা। চুল ধরে টান মারতেই তাপসী আবার পড়ে যায় ধূপ করে মাটির ওপরে। কি রে, লুকিয়েছিলি? আজ তোকে আর ছাড়ছি না,
আমাকে দৌড় করিয়ে করিয়ে অনেকটা এনেছিস, পিপাসার্ত হয়ে গিয়েছি। এইবার তো আমায় ছেড়ে দে। বিনয়, বিনয় প্লিজ আমায় ছাড়, ছাড়। হঠাৎ করে পেছন থেকে বাইকের শব্দ। তাপসী দেখতে পায় অনিরুদ্ধ আসছে। অনি, অনি! এটা আবার কোন সালারে? তার তেরি, ভালো চাল চলেছিলাম। বিনয় অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। তাপসী ছুটতে গিয়ে অনিকে জড়িয়ে ধরে। অনি, অনি প্লিজ, প্লিজ আমায় বাঁচাও। তুমি এই রাস্তায় কি করে এলে? ভাগ্যিস আমি এই রাস্তা দিয়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। তোমাকে এখানে কে আনলো? সম্পূর্ণ কথা তাপসী খুলে বলে। অনিরুদ্ধ রেগে আগুন। পারলে তক্ষণি গিয়ে বিনয়কে ঠাঁটিয়ে চড় মারে। থাক, ছেড়ে দাও না, ফালতু মারামারি করে। না না না, তুমি বুঝতে পারছো না, এদেরকে ছেড়ে দিলে এরা বেশি পেয়ে বসে। আমার একটু বাড়ি পৌঁছে দাও না প্লিজ। এ কি, তোমার তোমার মাথার চুলটা কি হয়েছে? ছোট ছোট লাগছে মনে হচ্ছে। তোমার চুল কেটে নিয়েছে নাকি? কি বলছো? চুল কেন কাটবে? মাথার চুলগুলোকে সামনে এনে তাপসী দেখে ধস্তাধস্তির চোটে চুলের একেবারে আগার দিকটা বেশ খানিকটা কেমন যেন ছোট হয়ে গিয়েছে। হয়তো অতিরিক্ত প্রেসারে চুল ছিঁড়েও গিয়েছে অনেকগুলো। এমন এমন কেন করলো? আমার সযত্নে বড় করা চুল আমি কত ভালোবাসি। এই এই তাপসী, কি বলছো? না কিছু না, আমাকে আমাকে একটু বাড়ি পৌঁছে দাও। বাইকে উঠে যখন বাড়ির দিকে রওনা হয়েছে ওরা, তখন অনিরুদ্ধ বলে, শুনলাম যেই পার্লারে তুমি কাজ করো সেই পার্লারে নাকি। হ্যাঁ আমিও তাই শুনলাম, কিন্তু রেবাদি এইসব কেন করতে যাবে বলো তো? না, তোমাদের তো পার্লারের কাজ, তার উপরে পার্লারে দিনে কত পরিমাণে চুল যে বিক্রি হয় তার ঠিক নেই। চুলের ব্যবসা আজকাল খুব রমরমাভাবে চলছে, প্রচুর টাকা পাওয়া যায় নাকি ওই চুল থেকে। তাই ভাবলাম হয়তো। তাই বলে ওই রকম নৃশংস হত্যা আর রেবাদি? তাছাড়া আমি তো সেদিন কাজেই যাইনি, বেঁচে গিয়েছিলাম। আরে না না না, পরপর যে 3টে মেয়ে মারা গিয়েছে, ওই 3 জনেরই কানেকশন রয়েছে তোমার পার্লারের সাথে। কি করে বলছো? হ্যাঁ ঠিকই বলছি, ওরা প্রত্যেকেই তোমার পার্লারে গিয়েছিল, আর তার পরপরই ওদের মার্ডার হয়েছে। আর ওদের প্রত্যেকের মৃত্যুটাই অত্যন্ত বিভৎস। একজন তো মেলায় নাগরদোলায় চড়তে গিয়ে মাথার বড় চুল আটকিয়ে চুল ছিঁড়ে পড়ে গিয়েছে নিচে। পুলিশ বডি পেয়েছে, কিন্তু কোইন্সিডেন্টলি মাথার চুলটা হাওয়া। আরেকজনেরও ঠিক তাই, সরু ছুরি দিয়ে যেন মাথার ওপরটা কেটে কেউ একটা ফেলে দিয়ে গিয়েছে মাঠের মধ্যে। আর একজন রেল লাইনে, পুরো মাথা ছেদ। বুঝতে পারছো? তাপসী চুপ করে বসে। এই তাপসী, কিছু বলো। না আমি বুঝতে পারছি না, মানে। এইবার শোনো তাহলে বাদ বাকি ঘটনাটা বলি। তোমাদের পার্লারে পরচুলা বিক্রি হয় তো? হ্যাঁ। তা সেই পরচুলায় ডিএনএ ম্যাচ হয়েছে। যারা মারা গিয়েছে তাদের মধ্যে একজনের। পুলিশ অনুমান করছে তোমাদের পার্লারে 2 নম্বরই কোনো কাজ হচ্ছে, বুঝলে? তাপসী কোনো কথা বলে না, সে চুপ করে কথাগুলো শোনে। অনির, তোমার বাড়ি চলে এসছে। থ্যাংক ইউ। তোমাকে পৌঁছে দিলাম, রিটার্ন গিফট দেবে না? কি গিফট চাই বলো? একটা কিস। যাও এখান থেকে, বাবা দেখলে না ঝাঁটা নিয়ে বেরিয়ে আসবে। অনিরুদ্ধ বেরিয়ে যায়। তাপসী আস্তে আস্তে নিজের ঘরে ঢোকে। রাস্তার মধ্যে ব্যাগ মোবাইল সব ফেলে রেখে এসেছিল বিনয়ের ভয়ে। সেই ব্যাগ আর মোবাইলটাকে আবার তো আনতে যেতে হবে। তাছাড়া বিনয়কে জিজ্ঞেস করতে হবে কেন এমন করেছে। এখন না, আগামীকাল গেলেই হবে। বাড়িতে এসে খুব একটা কথা বলে না তাপসী, চুপচাপ খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা পার্লারে গিয়ে তাপসী দেখে পার্লারের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। একটি মেয়ে আবার খুন হয়েছে, এইবার মেট্রোতে। হ্যাঁ, ঝাঁপ দিয়ে রেল লাইনে। তবে কেমন করে যেন মাথার ওপরের অংশটা হাওয়া। রেবাদিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর বলছে, আপনি বড় বড় চুল দেখলে নিজেকে ঠিক রাখতে পারেন না নাকি ম্যাডাম? হ্যাঁ, এই বুঝি আপনার পার্লার চালানোর নিয়ম? চুল বিক্রি করে টাকা তো পাচ্ছিলেনই, তার উপরে এই যেই মেয়েগুলো নির্দোষ তাদের চুলগুলো বিক্রি করে আপনি, ছি, আপনি এত নৃশংস। স্যার, স্যার আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি। আমি মানছি ওরা আমার পার্লারে এসেছিল, কিন্তু ওদের মৃত্যুর সাথে আমার কোনো কানেকশন নেই। আছে আছে আছে, আপনি যাদের কাছে পরচুলা বিক্রি করেছেন তাদের চুলের সঙ্গে মিলে গিয়েছে। তাছাড়া যেই দোকান থেকে আপনি পরচুলা সংগ্রহ করেন সেই দোকান থেকে তো আপনি পয়সা দিয়ে কেনেন না, আপনি চুল দেন।
বিনিময়ে ওরা পরচুলা বানিয়ে দেয়, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু তাই বলে আমি কখনো ওরকম করতে পারি না। আমি একা থাকি, একা খাই, আমার কোনো সংসার নেই। আমার বর, বাচ্চা সব ছিল, একটা অ্যাক্সিডেন্টে সব চলে গিয়েছে। এই এই পার্লারে কাজ করা মেয়েগুলোই আমার সন্তান সম। আমি সবাইকে সবাইকে ভালোবাসি। হয়তো হয়তো তাপসী, তাপসী, তাপসী এদিকে আয়, তাপসী। তাপসীকে দেখতে পেয়েছিল রেবা, কিন্তু জনসমক্ষে প্রচুর লোকের ভিড়ে তাপসী নিজের মুখটাকে লুকিয়ে ফেলে। রেবাকে টানতে টানতে পুলিশ নিয়ে যায়। পার্লার বন্ধ হয়ে যায়। সোনা, কাজল সকলেরই মুখে একটা চিন্তার ছাপ। কি হলো বলতো ব্যাপারটা? শেষ পর্যন্ত রেবাদি, ছি 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 ছি। কদিন ধরে লক্ষ্য করছিলাম ওর পরচুলার ব্যবসা রমরমিয়ে চলছে, তাই বলে মেয়েগুলোকে খুন করে ওদের মাথার চুল বিক্রি করে শেষ পর্যন্ত এইরকম ভাবে। তাপসী স্মিত হাসে, বলে, টাকা টাকা, বুঝলি, সবটাই টাকার জন্য। তাছাড়া আমরাই বা কি করতে পারি বল? পার্লারটা তো আর আমাদের নিজেদের নয়। এখন কি করবি? তোর বাবাটাও তো একটা বেয়াক্কেলে, তোকে তো খুব বকবে। সে বকুক, বাবাকে বলবো এবার আমার বাড়িতে একটা পার্লার করে দিতে। হ্যাঁ, এই অঞ্চলে আর পার্লার সব চট করে হবে না। এই রেবাদির পার্লার বন্ধ হয়ে গেল, তাও কি খুনের জন্য? কেউ আসবে এখানে? মেয়েরা আসতেই ভয় পাবে। তাপসী স্মিত হাসে, আসবে আসবে, সবাই আসবে। আমি বরং এখন বাড়ির দিকে যাই। এই তাপসী, কি? তোর মাথার চুলগুলো তো বড় বড় ছিল, চট করে ছোট হলো কি করে? ওই কালকে আসলে বিনয়ের সঙ্গে ঘটনাটাকে ছোট্ট আকারে বলে তাপসী। তুই কিছু করিসনি? না না, অনি দেখেছে, অনি ঠিক ওকে শাস্তি দেবে। নির্জন সেই পথ বেয়ে তাপসী আবার হাঁটা শুরু করে। গতকাল রাতে সে বাড়ির লোকের চক্ষুর আড়ালে বিনয়ের বাড়িতে গিয়েছিল বিনয়ের কাছ থেকে ওর চুলের হিসাবটা নিয়ে আসতে। কিন্তু বিনয় তো অঘরে বউ বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে। বিনয় টের পায়নি তো, শুধু ওর বউটার মাথা থেকে নৃশংস একটা হাসি হাসে তাপসী। পুলিশ হয়তো খবরটা এখনো পায়নি। অবশ্য বিনয় ঘুম থেকে উঠবেই বা কি করে? ওরও তো গলার টুটিটাকে কেটে দিয়ে এসেছে সে। বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে কারণ বাচ্চাটার মাথায় চুল ছিল না। চুল মানুষের কত প্রিয় একটা ভালোবাসার জিনিস। হরমোনের জন্যে কারো খুব শিগগিরই বাড়ে, কারো আবার বাড়তে খুব দেরি হয়। ছোটবেলায় তাপসী দেখেছে মাথার বড় বড় চুল নিয়ে কত অহংকার করা যায়। ঠাকুমা এই মাথার চুল ফ্যানের সঙ্গে লটকে দিয়ে গলায় ঝুলিয়ে আত্মহত্যা করতে পেরেছিল। তাহলে কত বড় চুল ছিল ঠাকুমার। পার্লারে মেয়েগুলো আসে আর সুন্দর বড় বড় চুলগুলোকে ওনারা কেটে কেটে ফেলে। আর কোথায় তাপসী কত বছর পরিশ্রম করে তবে মাথার চুলগুলোকে বড় করতে পেরেছে। আর ওদেরকে দেখো, চুলগুলো কত সুন্দর লম্বা ঘন, সেগুলোকে ওনারা স্ট্রেইট করছে, সেগুলোতে হিট দিচ্ছে, সেগুলো নষ্ট করছে, সেগুলো ন্যাচারালের থেকে কোঁকড়াচ্ছে, কত রকম কিছু করছে, স্পা করছে। এসবের কি দরকার? যখন তোদের চুলের প্রয়োজন নেই তখন তোরা সেগুলোকে বেঁচে দে না। তাপসীর মাথায় বুদ্ধিটা প্রথম দিন কাজ করেনি, কিন্তু বাবা যখন বলল, শোনো, খাচ্ছ, পড়ছো আর হাতির মতো নিজেকে তৈরি করছো, এ তোমার ঠাকুমার মতো তুমি হয়েছো, নিষ্কর্মার ঢেকি, বুঝলে? আমি তোমার ঠাকুমার মুখেই শুনেছি। তোমার ঠাকুমার যিনি শাশুড়ি ছিলেন, তিনি যেমন ঘর সংসার সামলাতেন তেমন আয় রোজগারও করতেন। তোমার মাও হয়েছে এক বসে বসে খাওয়া মানুষ, আর এক তুমিও তাই। শোনো, মাথার চুল দিয়েও না অনেক কিছু করা যায়। তা তোমরা মা মেয়ে এত বড় বড় রাসখানেক চুল বানিয়েছো, তা বুঝি জট পাকিয়ে গেলে সেই চুল দিয়ে একটু বাসনপত্র কিনে আমাকে হেল্প করতে পারো না নাকি? দোকানদার তো রয়েছে কতই, তাদের কাছে বিক্রি করে 2 পয়সা নিয়ে আসতে পারো না নাকি? তখনই তাপসী ভেবেছে, না, হার নয়, এই চুলটাকেই হাতিয়ার করব। পার্লারে সবসময় লক্ষ্য রাখতো তাপসী, কোন মেয়েটা কত বড় চুল নিয়ে আসছে।
আর কার বড় বড় চুলগুলোকে বিসর্জন দেবার বড্ড বেশি ইচ্ছে। কদিন আগেই তো ওই মেয়েটি এলো, ফর্সার ওপরে কিন্তু দেখতে বেশ সুন্দরী, মাথায় বিরাট বড় 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 চুল, বলে কিনা ছেলে হয়েছে গো দিদি। আর বলো না, একটু আঁচড়ানোর সময় পাই না, যত্ন নেওয়ারও সময় পাই না, তাই ভাবছি কেটে ঘাড় পর্যন্ত নামিয়ে দেব। কি যে বলো, আমাদের সালা হয় না, আর তোমার এত বড় বড় সুন্দর চুল, আর তুমি কেটে ফেলবে? হ্যাঁ গো দিদি, কেটে দাও তো। কেটে দিয়েছিল রেবা। তাপসী হাঁ করে তাকিয়েছিল ওর দৃষ্টি দিয়ে। এরপরেই মেয়েটি তার সদ্যজাত ছোট্ট ছেলেটিকে নিয়ে, যার বয়স হয়তো এই মাস 3-4 হবে, এবং তার স্বামীকে নিয়ে মেলায় যায়, ওঠে নাগরদোলায়, আর শখ করে সেলফি তুলতে যায়। তাপসীর দৃষ্টি তখন মেলায় নাগরদোলার একেবারে শীর্ষে ওই মেয়েটির চুলের দিকে। তাপসীর মধ্যে একটা অসম্ভব গুণ আছে, সে যখনই যার দিকে তাকায় তখনই সে তার বশীকরণে আবদ্ধ হয়। গতকাল রাতে বিনয়ও তো তাই, তাপসীর চোখের দিকে তাকিয়েই নিজের গলায় নিজেই ছুরিটাকে চালিয়ে দিয়েছিল, আর মরার আগে বউয়ের মাথা থেকে সমস্ত চুলটাকে তুলে নিয়ে দান করেছিল তাপসীর হাতে। বলেছিল, আমায় ক্ষমা করে দে তাপসী, আমি তোর অনেক বড় ক্ষতি করেছি। ঠিক এইরকম ভাবেই বাদবাকি 3টে মার্ডারও সম্পন্ন হয়। তাপসী জানতো আজ নয় কাল রেবাকেই পুলিশ অ্যারেস্ট করবে, কারণ প্রত্যেকটা মার্ডার হওয়ার আগে ওই মেয়েগুলো এই পার্লার হয়ে তারপরে তাদের গন্তব্যে গিয়েছে। কোনো না কোনো একটা যোগসূত্র তো অবশ্যই আছে। নিশ্চিন্ত মনে নিঃশ্বাস ফেলে নিজের ব্যাগটা খোলে তাপসী। পরচুলাগুলোকে কেটে কেটে সে বিক্রি করে দিয়ে এসেছিল পাশের দোকানে, বিনিময়ে অনেকগুলো টাকা পেয়েছে। টাকাগুলো গুছিয়ে রেখেছে নিজের মাথার বালিশের তলায়, সেই তুলোর মধ্যে। আরো কিছু জমিয়ে তারপরে বাবার হাতে দেবে, তার আগে না। কিন্তু এই যে মাথার খুলির যে পাতলা নরম চামড়াটা, যেটার মধ্যে চুলগুলো থাকে, এই চামড়াটাকে কোথাও ফেলা হয়নি। ফেলতে গেলেই যদি কোথাও ধরা পড়ে যায়, কাউকে তো খাইয়ে দেওয়া দরকার, কিন্তু খাবেটাকে? তাপসী হাসে, নিজেই বসে মাঠের বটগাছের তলায়, একটা একটা পচে যাওয়া সেই মাথার খুলির সঙ্গে যুক্ত হওয়া চুলের মতো সেই সরু পাতলা আবরণীটাকে নিয়ে দাঁত দিয়ে কামড়ায়। এগরোলের মতো লাগছে খেতে, আহ সে কি পরম স্বাদ! তাপসী জানে এগুলো খেলে মাথার চুল ওরও আরও বাড়বে। তাপসী, তাপসী! হঠাৎ করে অনিরুদ্ধর বাইকের আলোটা তাপসীর মুখে পড়তেই সে হকচকিয়ে যায় এবং মাঠ ছেড়ে পালাতে শুরু করে। পুলিশ ঘিরে রেখেছে গোটা মাঠটা। রেবাদি পুলিশকে জানিয়েছিল, আপনারা আমাকে গ্রেপ্তার করছেন ঠিকই স্যার, কিন্তু আমার এখানে একটি কর্মচারী আছে, নাম তাপসী। ওর ঠাকুমার ছোটবেলায় অসম্ভব রকমভাবে মৃত্যু হয়। গত 5 বছর ধরে তাপসীকে আমরা প্রত্যেকে লক্ষ্য করছি। আমি কেন, আমার কর্মচারীরা সকলেই ওর চরিত্র সম্পর্কে আপনাকে জ্ঞাত করতে পারবে। জানেন স্যার, যখনই পার্লারে কোনো সুন্দরী মেয়ে আসতো, বিশেষ করে যাদের মাথার চুলগুলো বিরাট বড় বড়, তাদের প্রতি সবসময় একটা কেমন যেন দৃষ্টি দিত ওই তাপসী। আমরা ধরতে পারতাম না, কিন্তু বিগত কয়েকদিন ধরে এই যে মার্ডার কেসগুলো ঘটছে, তাপসী এমনভাবে হেসে সেগুলোকে হ্যান্ডেল করে যেন সেগুলো কোনো ব্যাপারই না। মাথার চুলটা নেই এই বিষয়টার কাছে কোনো ইস্যুই না। আমি তো প্রথম দিন ধরতে পারিনি, কিন্তু যেই পরচুলোর দোকানে আমি চুল কিনি, সেই দোকানদারই আমায় জানিয়েছিল। আপনার দোকান থেকেই তো কদিন আগে এতগুলো চুল দিয়ে গেছে। দেখুন তো দিদি ভালো হয়েছে কিনা। স্যার, ওই কোকড়ানো চুলটা দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই পুলিশ রেবার কথা মতোই তাপসীকে ফলো করেছিল এবং আজ এইখানে। কেন তাপসী, কেন এমন করলে বলো? কেন? আমি তোমায় ভালোবাসতাম, আমি চাকরিটা পেয়েই তোমাকে বিয়ে করতাম, আর তুমি চাকরি? কিসের চাকরি? হ্যাঁ, এই দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু হয় না অনি। এই দুনিয়ায় চুল বিক্রি করেও টাকা পাওয়া যায়, ভাবতে পারছো? যেগুলো আমরা মুঠো মুঠো করে থুতু দিয়ে ফেলে দিই, সেগুলোও কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ বড়লোক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তুমি? তাপসীর হাসিতেই তার মনের অস্বাভাবিক ভাবটা ফুটে ওঠে।
হেড কনস্টেবলকে পারমিশন দেন অফিসার, গ্রেপ্তার করো ওকে। তবে এখনই ওকে বোধহয় আদালতে তোলা যাবে না, ওকে এখন দিতে হবে পাগলা গারদে। ওর চিকিৎসার দরকার। ছোটবেলায় ওর ঠাকুমার মৃত্যুটা ওর ভেতরে একটা মানসিক ট্রমা সৃষ্টি করেছিল। তার উপরে বড় হতে হতে বাবার অত্যাচার, পার্লারে কাজ, চুল, এই চুল বিষয়টা ওর মন মস্তিষ্ককে গভীরভাবে গেঁথে দিয়েছিল, যার জন্যেই ও এইসব কাজ করতে বাধ্য হয়। শহরের বড় চুলওয়ালা মেয়েগুলো তখন ভয় পাচ্ছে বাইরে বেরোতে। বলো দেখি, হ্যাঁ কি অবস্থা? অনিরুদ্ধ মুখটা ভার করে বসে, অনিদা অনিদা শোনা আসে সেইখানে। তাপসী এখন কেমন আছে? হ্যাঁ, তাপসী পাগলা গারদে আছে। পুলিশ বলেছে যবে ওর স্মৃতি ফিরে আসবে এবং ও ওর নিজের দোষ স্বীকার করবে তবে ওর শাস্তি ঘোষণা হবে। ততদিন তুমি কি করবে গো? তোমার কোনো লক্ষ্য নেই? হ্যাঁ আছে তো। তাপসীর ইচ্ছে ছিল একটা পার্লার দেবে, সেখানে মেয়েদের রূপের পরিচর্যা হবে। টাকাও গুছিয়েছিল, আমাকে দিয়ে গিয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা। বুঝতে পারছো? সেই টাকা দিয়ে আমি একটা ছোট্ট দোকান করব এবং সেই দোকানের নাম দেব, কি নাম দেবে? কেশ কুঠির। লক্ষ্য করে সোনা তাপসীকেও মাঝে মাঝে দেখেছিল সে। পার্লারে যখন কাস্টমার খুব একটা থাকতো না, অথবা যখনই কোনো সুন্দরী কাস্টমার আসতো যার পায়ের নখ থেকে মাথার চুল সবটাই সুন্দর, তাদেরকে দেখে অটোমেটিক নিজের ডান হাতটা তাপসীর মাথায় চলে যেত এবং একটা একটা করে নিজের চুল ছিঁড়ত সে। কত চুল পার্লারের মেঝেতে ফেলে রেখেছিল নিজের, কত বকা দিত রে বাদি। কিন্তু সেইটা যে তাপসীর মানসিক রোগের লক্ষণ, ওইটা যদি আগে বুঝতে পারতো সোনা, অথবা চুল নামক বস্তুটার ওপরে ওর যে একটা মারাত্মক প্রতিহিংসা আছে, তাহলে হয়তো অনেকদিন আগেই। একি অভিদা, তুমি চুল ছিঁড়ছো কেন? হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওই দেখো তোমার হাতে কিন্তু চুল আছে। অভি নিজের হাত দেখে ভয় পেয়ে যায়। তার মানে তাপসী? না থেকেও সবার মধ্যেই রয়ে গিয়েছে। অতিরিক্ত প্রেশার মাথায় না নিতে পারলে তখনই বোধহয় এইরকম মানসিক ট্রমা সৃষ্টি হয়। অনেকেরই হয়তো আছে এই অভ্যাসটা। তবে সত্যিই কি নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলে দেওয়া যায়? ট্রাইকোটিলোম্যানিয়া সত্যি হয়, আর হয়তো হয়েও আছে আমার, আপনার, আমাদের মধ্যে ছড়িয়ে থাকা অনেকেরই। আমরা ধরতে পারি না কখন আমাদের ডান হাত অথবা বাঁ হাত আমাদের মাথার নির্দিষ্ট স্থান থেকে ফাঁকা করে দিচ্ছে আমাদের সুন্দর মাথার কেশ রাশিকে। মাথাটাই তো আমাদের ভাবনা চিন্তার প্রধান বস্তু। সেইটাই যদি অতিরিক্ত স্ট্রেসের গুতোয় নষ্ট হতে যেতে শুরু করে, তাহলে মাথার চুল কোথাকার ঝাড়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।